এরকম ভাবেও মানুষ শত্রুতা করে মানুষের ক্ষতি করতে পারে বলে আমি আজ পর্যন্ত জানি না। যাই হোক, আর কোনো কথা নয়, চলে যাচ্ছি সরাসরি আমাদের সেই কাঙ্ক্ষিত ঘটনায়। ঘটনাটা আমাদের মডারেটর রানা হামিদ আমাদের নাটোর শহরের কোনো একটা জায়গা থেকে কালেক্ট করেছে। সঙ্গত কারণে সে নাম ঠিকানা এসব প্রকাশ করতে নিষেধ করেছে। চলে যাচ্ছি মূল ঘটনা। রানা ভাই যেভাবে আমাদের কাছে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি। বলছেন রানা ভাই, ঘটনাটা যার সাথে ঘটে যায় তার নাম আমি সিফাত ধরে নিচ্ছি। ঘটনাটা সিফাতের নিজের বাবার সাথেই ঘটে যাওয়া। সিফাত বলছে, ঘটনার শুরুতেই আমি আপনাদের জানিয়ে রাখি, আমার বাবাকে 22শে নভেম্বর কুকুরে কামড় দেয়। এই দিনটি ছিল আমাদের খুবই একটা স্পেশাল দিন, কারণ আমার নিজের ছোট বোনের বিয়ের সময় ছিল এটা। আর যখন কুকুরে আমার বাবাকে কামড়ে দেয় তখন এটা দুপুরে খাওয়ার সময় ছিল। যাই হোক, এই কথাটা একটু সবাই মাথায় রাখবেন, কারণ এই কথাটা বলার কারণ ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আমরা বাবাকে আমাদের নাটোর সদর হসপিটাল থেকে নিয়ম অনুসারে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করেছিলাম। টিকা দেওয়ার ঠিক 1 মাসের মাথায় আমার বাবা পানি দেখলে কেমন একটা ভয় করতেন। ঠিক সেই রকম ভয় করতেন যেই রকম ভয় একজন জলাতঙ্ক রোগী লাস্ট স্টেজে এসে করতেন। আমার বাবা পানিকে এত পরিমাণে ভয় করতেন যে আমার বাবা পানি দেখতেই পারতেন না। এর আগে অনেক ছোট্ট ছোট্ট ঘটনা ঘটে গিয়েছে। আমার বাবা হঠাৎ করে চিৎকার করে উঠতেন, আমাদের সবাইকে বলতেন তার শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। অনেক সময় তিনি মোটর ছেড়ে দিয়ে নিজের শরীরে পানিও দিতেন, কিন্তু এতেও তার শরীরের কোনো জ্বালা পোড়া কমতো না। এভাবেই 1টা মাস কেটে যায়। আমার বাবা দিনকে দিন খুব থেকে খুবই অসুস্থ হতে লাগলেন। আমরা অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু কোনো ডাক্তারই আমার বাবাকে সুস্থ করতে পারছিলেন না। সবাই বলছিল কুকুরের কামড়ের ফলে বাবার জলাতঙ্ক রোগ হয়েছে। আমরা এই নিয়ে ডাক্তারের কাছে অনেকবার গিয়েছি, কিন্তু কোনো রকম কোনো লাভ হয়নি। একেবারে শেষ পর্যায়ে আমার বাবার অবস্থাটা এমন হয়ে গেল যে আমার বাবা পানির গ্লাস তো দূরের কথা, পানি দেখতেই পারতেন না। পানি দেখার সাথে সাথেই তিনি প্রচন্ড ভয়ে আঁতকে উঠতেন। নিজের ঘর থেকে বের হতেন না, নিজের খাট থেকে অন্য কোথাও যেতেন না। শুধু তাই নয়, প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে যেই তরল পদার্থটা বের হয়, আমার বাবা সেই তরল পদার্থ দেখলেও ভয় পেতেন। আমরা বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে বাবার সাথে, কারণ সাধারণ জলাতঙ্ক রোগ এরকম হয় না। আর 1 মাসের ভেতরেই রোগটা যে এত পরিমাণে ছড়িয়ে যাবে এটাও আমরা কেউ কল্পনা করতে পেরেছিলাম না। আমরা তো বাবাকে ভ্যাকসিন দিয়েছিলাম, কিন্তু তবুও এমন কেন হচ্ছে আমরা কেউ বুঝতে পারছিলাম না। শেষ আমার নানুর কথা শুনে আমরা এক কবিরাজের কাছে বাবাকে নিয়ে যাই। বাবাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার সাথে সাথেই কবিরাজ বলে উঠলেন, তোরা এই রোগীকে নিয়ে এখনই এখান থেকে বেরিয়ে যা, কারণ আমার হাতে আর একটুকু সময় নেই যে এই রোগীর জন্য আমি কিছু করতে পারবো। আমরা হতাশ হয়ে সেই কবিরাজের বাড়ি থেকে বের হয়ে গেলাম। এবার আমরা মনে মনে বুঝতে পারলাম হয়তো আমার বাবার সাথে কোনো খারাপ কিছু একটা হয়েছে। এটা শুধু জলাতঙ্ক রোগ নয়, এর ভেতরে অন্য কোনো গভীর কোনো কিছু আছে যেটা আমাদের সবার অগোচরেই ঘটে গিয়েছে। আমরা আরো একটা কবিরাজের শরণাপন্ন হলাম। তিনি পুরো ঘটনাটা শুনে আমাদের বাসায় আসতে চাইলেন। যেই কথা সেই কাজ। 3 দিনের মাথায় সেই কবিরাজটি আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। আমাদের বাড়ির মেইন গেটের সামনে আসতেই তিনি উপরের দিকে তাকালেন আর কিছু একটা বিড়বিড় করে বলতে লাগলেন। ঘরে ঢোকার সাথে সাথেই তিনি আমাদের বললেন, তোদের বাড়িতে খুব খুব আষ্টে গন্ধ বের হচ্ছে।
এই বাড়িতে খুব খারাপ কোনো কিছুর একটা প্রভাব আছে, যেটা আমি বুঝতে পেরেছি। আর শুধু বুঝতেই পারিনি, আমি যখন তোদের বাড়ির মেইন গেটের সামনে এসেছিলাম তখন আমি কোনো কিছুকে ওপরের দিকে উঠে যেতে দেখেছিলাম। মনে হয় আমাকে দেখেই সেই জিনিসটা উপরের দিকে কোথাও পালিয়ে গিয়েছে। তারপরে সেই কবিরাজটা আমার বাবার দিকে তাকালেন। তার এরকম চেহারা দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন আর আমাদের উদ্দেশ্যে বলতে লাগলেন, আফসোস, তোরা আর কিছুদিন আগে যদি আমার সাথে যোগাযোগ করতে পারতি তাহলে আমি এই রোগীটার জন্য অনেক কিছু করতে পারতাম, কিন্তু তার অবস্থাটা এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছে, তাকে বাঁচানোটা এখন মনে হয় কোনো বড়সড় যুদ্ধে একা অংশগ্রহণ করার মতো। যাই হোক, সেই কবিরাজটা আমাদের কাছ থেকে এক গ্লাস পানি চাইলেন আর আমি আমার নিজের হাতে আমার বাবার ব্যবহার করা পিতলের একটা গ্লাসে করে সেই কবিরাজের কাছে পানি নিয়ে এলাম। বাবা সেই গ্লাসের দিকে তাকাতেই কেমন করে একটা আঁতকে উঠলেন আর অনেক জোরে চিৎকার করতে করতে নিজের মাথা নিজের বুকের ভেতরে লুকিয়ে ফেললেন। এই জিনিসটা দেখে আমরা প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম, যদিও এটা আমাদের সাথে প্রতিনিয়ত ঘটে আসছে, কিন্তু আজকে আমার কাছে কেমন একটা খটকা লাগলো। এতদিন বাবা শুধু পানি দেখেই ভয় করতেন, কিন্তু এই গ্লাসটা দেখে যে ভয় করতেন এটা আমরা এর আগে কোনো দিনও লক্ষ্য করেই দেখিনি। সেই কবিরাজটা পিতলের সেই পানির গ্লাসটা হাতে নেওয়ার সাথে সাথে মাটিতে ফেলে দিলেন আর তিনি তার নিজের হাত ধরে বলতে লাগলেন, আমার হাতটা জ্বলে যাচ্ছে, আমার হাতটা জ্বলে যাচ্ছে। এই কথা বলার সাথে সাথে পাশে থাকা পানির জগের ভেতরে তিনি তার হাত ডুবিয়ে দিলেন। তারপরে কোনো কিছু একটা ভেবে তিনি সেই পানির গ্লাসটার দিকে ভালোভাবে তাকালেন। সেই পানির গ্লাসটার দিকে অপালক দৃষ্টিতে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে রইলেন। তারপরে তিনি তার পকেট থেকে কিছু একটা বের করলেন। সেই জিনিসটা আসলে কি ছিল এটা আমি বলতে পারবো না। তিনি তার মুঠো করে কোনো কিছু একটা পরে সেই গ্লাসের উপরে ছুঁড়ে মারলেন আর সেই গ্লাসের ওপরে যেই জিনিসটা ছুঁড়ে মারলো সেটা আমরা স্পষ্ট দেখতে পেলাম এটা কোনো পদার্থ ছিল না। মনে হচ্ছিল তিনি এক রশ্মি ধোঁয়া আমার বাবার ব্যবহার করা সেই পিতলের গ্লাসের দিকে ছুঁড়ে মারলেন। তারপরেই সেই কবিরাজটা কেমন একটা চিন্তিত হয়ে বললেন, আসলে সমস্যাটা তোদের বাড়িতে নয়, আসল সমস্যাটা এই পানির গ্লাসের ভেতরে আছে। আমরা কবিরাজের এই কথার কোনো কিছুই বুঝতে পারলাম না। তিনি আসলে কি বলতে চেয়েছেন এটাও আমরা বুঝতে পারলাম না। তারপরে আস্তে আস্তে সেই কবিরাজটা আমাদের বললেন, তোর বাবার ওপরে অনেক অনেক ভয়ঙ্কর একটা কালো জাদু করা হয়েছে আর এই কালো জাদুটা এত পরিমাণে সূক্ষ্ম আর বিচক্ষণতার সাথে করা হয়েছে যেটা যেটা কোনো অবস্থাতেই ধরতে পারা সম্ভব নয়। ধন্যবাদ তোকে জানাই। যদি তুই এই গ্লাসটা আমার হাতে না দিতি তাহলে হয়তো আমিও তোর বাবার আসল সমস্যাটা ধরতে পারতাম না। তারপরে আর দেরি না করে সেই সন্ধ্যায় আমাদের বাড়িতে ওই কবিরাজটা কোনো একটা রিচুয়াল করার কথা বললেন। প্রায় বেশ কিছু টাকা খরচ করে আমি কিছু জিনিস ওই কবিরাজের বলা মতো নিয়ে এসে দিয়েছিলাম। তার ভেতরে ছিল নতুন একটা বাঁশের তৈরি কুলো আর 2 থোকা কলা, কিছু সিঁদুর আর জবা ফুল, এরকম আরো অনেক অনেক কিছু আমি সেই কবিরাজের জন্য জোগাড় করে নিয়ে এসেছিলাম। সেই কবিরাজটা কুলোর ওপরে করে সুন্দর করে একটা কিছু সাজিয়েছিলেন। আমি প্রথমে সেই জিনিসটাকে দেখে ভেবেছিলাম এটা হয়তো কোনো পুজো কিংবা অন্য কিছু করার জন্য এইরকম ভাবে তিনি সাজিয়েছেন। আমার বন্ধু বান্ধবের ভেতরে যারা হিন্দু আছে তাদেরকে আমি ঠিক এইরকম ভাবেই কিছু একটা করতে দেখেছি। আসলে এটাকে কি বলে এটা আমি সঠিক জানি না, তবে ওই রকম কিছু একটা জিনিস কবিরাজ সাজিয়েছিলেন। তারপরে তিনি তার সামনে ওই সাজানো কুলোটা রেখেছিলেন। কুলোর ভেতরে
একটা বড় মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলেন। তিনি তার নিজের বাড়িতেও গিয়েছিলেন। সেখান থেকে তিনি একটা হার নিয়ে এসেছিলেন, কোনো কিছুর একটা হার নিয়ে এসেছিলেন। যখন ওই গ্লাসটা আমার কাছ থেকে ওই কবিরাজটা চেয়েছিলেন, তখন আমি ওই গ্লাসটা আনতে গিয়েছিলাম। আমার দিব্যি মনে আছে, সেই গ্লাসটি আমি অন্য কোথাও নয়, আমি নিজে আমার ঘরের পড়ার টেবিলের ওপরে রেখেছিলাম। কিন্তু আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সেই গ্লাসটাকে কোথাও পাচ্ছিলাম না। গ্লাসটা না পেয়ে কবিরাজের কাছে এসে দাঁড়াই, আর নরম সুরে তাকে বললাম, এই গ্লাসটা আমি খুঁজে পাচ্ছি না। তারপরেই সেই কবিরাজটা ওই কুলোর সামনে আমার বাবার ব্যবহার করা সেই পিতলের গ্লাসটা রাখলেন। আমি আগেই বলেছিলাম, তিনি তার বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলেন। তার ভেতরে আমি কোনো কিছুর একটা হাড় দেখতে পেয়েছিলাম। সেই হাড়টি যখনই সেই কুলোর মাঝখানে ওই মোমবাতির কাছে রাখলেন, আশ্চর্যজনকভাবে কুলোর সামনে থাকা সেই গ্লাসটি কেমন একটা কম্পন করতে লাগলো, যেটা আমার কাছে কোনো অবস্থাতেই স্বাভাবিক মনে হচ্ছিল না। গ্লাসটা এত পরিমাণে কম্পন করছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তির হাতে সেই গ্লাসটা আছে, আর সে ভয়ে কাঁপছে, আর ওই গ্লাসটাও সাথে সাথে কাঁপছে। এভাবেই কয়েক সেকেন্ডের ভেতরে আমাদের সবাইকে আশ্চর্য করে দিয়ে ওই গ্লাসটা মাটি থেকে 2-4 আঙ্গুল ওপরে উঠে কাঁপতে লাগলো, আর ঠাস করে আবার মাটিতেও পড়ে গেল। এটা দেখে কবিরাজের চেহারার ভেতরে আমরা একটা স্পষ্ট চিন্তার ছাপ দেখতে পেলাম। তারপরে তিনি তার জায়গা থেকে উঠে দাঁড়ালেন, আর আমাদের সবাইকে আশ্চর্য করে দিয়ে বললেন, এই কালো জাদুটা কোনো সাধারণ জাদু নয়, এটা খুব খুব শক্তিশালী একটা জাদু, যেটা কোনো মানুষ নয়, একটা খুব শক্তিশালী ভয়ঙ্কর দুষ্টু জিনের দ্বারা করা হয়েছে। আর এই জাদুটা এই পানির গ্লাসের ভেতরে করা হয়েছিল। আমার বাবাকে যখন কুকুরে কামড় দিয়েছিল, তার বেশ কয়েকদিন আগ থেকে বাবা এই গ্লাসটা ব্যবহার করা শুরু করেছিলেন। আর এই গ্লাসটা বাবার এত পরিমাণে প্রিয় হয়ে গিয়েছিল যে এই গ্লাসটাকে যদি কেউ হাত দিয়ে ধরতে, তবুও আমার বাবা অনেক অনেক রেগে যেতেন। গ্লাসটি তিনি নিজে পরিষ্কার করতেন এবং নিজে পানি ঢেলে নিজেই খেতেন। সেই কবিরাজটি আবারও তার জায়গায় গিয়ে বসলেন। কিছুক্ষণ তিনি কোনো কিছু পাঠ করতে লাগলেন, আর নিজের মাথায় হাত দিয়ে মাটির দিকে তাকিয়ে তিনি মাথা নাড়াতে লাগলেন। মনে হচ্ছিল সামনে তার কোনো কিছু বসে আছে কিংবা দাঁড়িয়ে আছে, আর মনোযোগ সহকারে তিনি তার সেই কথাগুলো শুনছেন। কিছুক্ষণ এইভাবে কাটার পরে সেই কবিরাজটা আবারও মাথা তুলে তাকালেন, আর আমাদের কাছে বললেন, এই জাদুটা কাটাতে হলে আগে দেখতে হবে কি করা হয়েছে, আর সেই জিনিসটা দেখতে হলে একটা কাঁসার প্লেট দরকার, যেটা তিনি নিজেই সাথে করে নিয়ে এসেছেন। আর এই জাদুটা কিভাবে কাটাতে হবে সেটা ওই পানির প্লেটের ভেতরে দেখা যাবে। তারপরে তিনি আমার বাবার ব্যবহার করা সেই গ্লাসের ভেতরে কিছু পরিমাণে পানি দিলেন, আর সেই পানিটা কোনো কিছু পরে ফুঁকে দিলেন। তারপরে সেই পানিটা তিনি তার সাথে করে নিয়ে আসা কাঁসার প্লেটের ওপরে ঢেলে দিলেন, আর সেইখানে কেমন একটা প্রতিচ্ছবির মতো উঠে এসেছিল, যেটা আমরা কেউ দেখতে পেয়েছিলাম না। তবে কবিরাজ একে একে বলছেন আর দেখছিলেন। সেই কবিরাজটা আমাদের জানালেন, তোদের খুব আপনজন কিছু জমির কারণে তোদের বাবার ওপরে এই কালো জাদুটা করেছে। তোর বাবা কোনো অবস্থাতেই এই জমিটা তাদের কাছে বিক্রি করতে চাইছিলেন না, যার কারণে তারা এরকম একটা ভয়ানক প্রতিশোধ নিয়েছে। জাদুটা করার প্রক্রিয়াটাও তিনি আমাদের জানালেন। প্রক্রিয়াটা শুনে আমাদের সবার গা শিউরে উঠল। আসলে মানুষ কতটা বুদ্ধিমান হলে এরকম ভাবে ব্রেনটে মানুষকে আঘাত করতে পারে। তারা প্রথমে
আমাদের বাড়ির ওপরে একটা খারাপ জিনকে ছেড়ে দেন, যেটা আমার বাবাকে সম্পূর্ণরূপে বশে এনেছিল। আর বাবাকে বশে নিয়ে আসার একটাই কারণ ছিল, সেটা ছিল যেই গ্লাস আমার বাবা ব্যবহার করতেন সেই গ্লাসের প্রতি যেন আমার বাবার একটা আলাদা মায়া কাজ করে। আর এই জিনটাকে চালান করার আগে তারা সেই পানির গ্লাসটাকে আগেই নিয়ে গিয়েছিল। তারপরে সেই গ্লাসের ওপরে অনেক খারাপ খারাপ তন্ত্রমন্ত্র করে সেই গ্লাসটাকে সম্পূর্ণরূপে খারাপ করে দিয়েছিল। এমনভাবে সেই গ্লাসটার উপরে তন্ত্রমন্ত্র করা হয়েছিল যাতে এই গ্লাসটা আমার বাবা ব্যবহার করার মাসখানেকের ভেতরেই আমার বাবা গুরুতর অসুস্থ হয়ে মারা যায়। আর সেই মারা যাওয়াটা কোনো একটা রোগের মতো হবে। আপনাদের ঘটনার শুরুতেই বলেছিলাম আমার ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে দুপুরে খাওয়ার সময় আমার বাবাকে একটা কুকুরে কামড় দিয়েছিল। এই কথাটা বলার কারণ ছিল এই, আসলে সেদিনকে আমার বাবাকে যেই কুকুরে কামড় দিয়েছিল আসলে সেটা কোনো কুকুরই ছিল না, সেটা ছিল কুকুররূপী একটা জিন। সেই জিনটি কুকুরের রূপ ধরে আমার বাবাকে কামড়ানোর একটাই উদ্দেশ্য ছিল, যাতে আমার বাবা সেই গ্লাসটা ব্যবহার করার পরে যেই অসুস্থতায় ভুগবে আমরা যেন কেউ সন্দেহই করতে না পারি যে আমার বাবার ওপরে খুব খারাপ একটা কালো জাদু করা হয়েছে। আমরা সকলেই যেন ভেবে নেই আসলে সেদিনকে কুকুরে কামড় দেওয়ার ফলে আমার বাবার জলাতঙ্ক রোগ হয়েছে। একবার ভেবে দেখুন মানুষ কতটা নিকৃষ্ট আর কতটা দিমাগ লাগিয়ে এরকম একটা কাজ করেছে। আর এই কাজটি অন্য কেউ নয়, আমার নিজের ছোট চাচাই এই কাজটি করেছেন। এটা শোনার সাথে সাথে আমাদের মাথায় ঘুরে গিয়েছিল। যাই হোক, তারপরে আমার বাবা এতদিন যে আচরণগুলো করতেন এগুলো আসলে কোনো স্বাভাবিক কিছু ছিল না। একটা নির্দিষ্ট প্রক্রিয়ার কারণে আমার বাবা এরকম অস্বাভাবিক আচরণ করতেন। আর তার মৃত্যুটা জলাতঙ্ক রোগের মতোই সাধারণ একটা মৃত্যু দিতে চেয়েছিলেন, যেটা অনেক অনেক কষ্টদায়ক হয়ে থাকে। ভেবে দেখুন আপনি, আপনার সামনে প্রচুর পানি আছে কিন্তু আপনার তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, কিন্তু পানির কাছে ভয়ে যেতে পারছেন না। জানি না ভয়টা কিসের ভয় ছিল, তবে সেই কবিরাজটা আমাদের বললেন এখনো তার হাতে সময় আছে, তিনি এখনো আমার বাবাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করতে পারেন। এর জন্য দরকার ঠিক আমার বাবার ব্যবহার করার মতোই পিতলের একটা গ্লাস, যেই গ্লাসটার মাধ্যমে আমার বাবার ব্যবহার করা সেই গ্লাসের কালো জাদুটা কাটানো যাবে। আর এই গ্লাসটা সম্পূর্ণ নতুন হতে হবে। সময় আমাদের হাতে ছিল, সন্ধ্যার সময় আমরা এই প্রক্রিয়াটা করতে শুরু করেছিলাম। তাই আমি সময় নষ্ট না করে আমাদের নাটোর শহরের নিচা বাজারে গিয়ে দাঁড়াই। সেখানের কাঁসা পিতলের দোকান থেকে আমি কোনো রকমে একটা গ্লাস কিনে বাড়িতে চলে আসি। সেই কবিরাজটা ওই গ্লাসের ভেতরে কিছু পানি দিয়েছিলেন। তারপরে দুইটি গ্লাস একে অপরের কাছাকাছি আনতেই সেখানে কেমন একটা ঘর্ষণের মতো সৃষ্টি হচ্ছিল, যেটা থেকে আগুনের ফুলকি বের হচ্ছিল। মনে হচ্ছিল একটা গ্লাস দিয়ে অন্য একটা গ্লাসকে আঘাত করা হচ্ছে। ঠিক পাথরের সাথে পাথর ঘর্ষণ লাগলে যেরকম আগুনের ফুলকি দেখা যায়, দুইটি গ্লাস পাশাপাশি রাখতে ঠিক ওই রকম আগুনের ফুলকির মতো লাগছিল। কোনো অবস্থাতেই দুইটি গ্লাসকে একত্রিত করা যাচ্ছিল না। এভাবেই বেশ খানিকটা সময় কেটে যায়। এরই ভেতরে আমার বাবা সেন্সলেস হয়ে পড়ে। তারপরে সেই কবিরাজটা দুইটি গ্লাস দুই হাতে নিয়ে উপরের দিকে তাকান আর অনেক জোরে জোরে কিছু একটা পাঠ করতে থাকেন। এভাবেই বেশ কিছুটা সময় কেটে যায়। তারপরেই আমরা সবাই দেখতে পেলাম কবিরাজের দুই হাত থেকে দুইটি গ্লাস মাটিতে পড়ে গেল। আর যেই গ্লাসটা আমার বাবা ব্যবহার করতেন
সেই গ্লাসের ভেতর থেকে রক্তের মতো কোনো কিছু বের হয়ে এলো। সেই কবিরাজটা সাথে সাথে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেল। তার কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরতেই তিনি আমাদের দিকে মুচকি হাসলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, তোদের বাবার ওপর থেকে সকল বালা মুসিবত কেটে গিয়েছে। আস্তে আস্তে তোর বাবা সুস্থ হয়ে উঠবে, বেশি পাড়াপাড়ি করার দরকার নেই। তবে শুধু আমার কথায় নয়, তোরা তোর বাবাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাস। তারপরে সেই কবিরাজটি 2টি গ্লাসই নিয়ে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি সেদিনকে গ্লাস 2টি হাতে নিয়ে উপরের দিকে তাকিয়ে কি দেখতে পেয়েছিলেন কিংবা কি করেছিলেন এটা আমাদের কাউকে বলে যায়নি। এরপর থেকে আমার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ঘটনাটা এখানেই শেষ। জানি না ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে, তবে এটা সত্যি আমার বাবার সাথে ঘটে গিয়েছে। এই বলেই রানা ভাই তার কথাটা শেষ করেছেন। ধন্যবাদ রানা ভাইকে, তিনি অনেক চমৎকার একটা ঘটনা আমাদের কাছে নিয়ে এসেছেন। জানি না ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদিও ঘটনাটা খুব একটা ভয়ঙ্কর নয়, তবে একবার ভেবে দেখুন, যদি আপনার সাথে এরকম কিছু একটা করা হয় কিংবা আপনার পরিবারের কারোর সাথে যদি এরকম কিছু একটা করা যায়, তাহলে আপনার কেমন লাগে। বিনীত নিবেদক এই যে আপনারা যারা যারা আমার এই কন্টেন্টগুলো দেখছেন অথবা যারা যারা আমাদের এই এপিসোডটা শুনছেন, তারা কখনো কোনোদিনও কালো জাদুর আশ্রয়ে যাবেন না, কারণ এটা কোনো মানুষের ভালো কিছু বয়ে আনে না। যাই হোক, চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। আমাদের ভয়ের বারান্দা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ভয়ের বারান্দার আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আর ভালোর সাথেই আছি। আর কোনো কথা বাড়াতে চাই না, আমি সরাসরি আমাদের ঘটনায় যেতে চাই। ঘটনাটি আমাদের ভয়ের বারান্দার মডারেটর ইফাদ আমার কাছে লিখে পাঠিয়েছে। ঘটনাটা একটা পরিবারকে কেন্দ্র করে, আর সেই পরিবারটাকে কেন জিন পরিবার বলা হলো এটা ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আর এও বুঝতে পারবেন মানুষ চাইলে অনেক কম বয়সেই কি না করতে পারে। যাই হোক, যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই উপস্থাপনা করার চেষ্টা করছি। ঘটনার শুরুতেই ইফাদ নাম ঠিকানা প্রকাশ করতে নিষেধ করেছে, তবে যারা এই এলাকার আশপাশ থেকে কিংবা সেই এলাকা থেকে শুনছেন তারা অবশ্যই বুঝতে পারবেন ঘটনাটা কোন জায়গার। ঘটনাটা শরীফ নামের একজনের কাছ থেকে কালেক্ট করা। বলছে, শরীফ ভাই, আজকে আপনার কাছে যে ঘটনাটা আমি শেয়ার করতে চলেছি এটা 2018 সালের শেষের দিকে শুরু হয়েছিল। ঘটনাটা একটা পরিবারকে কেন্দ্র করে, যে পরিবারটা আমার নিজের চাচার বাড়িতে এসে উঠেছিল। মূলত তারা আমার চাচার বাড়িতে ভাড়া উঠেছিল। প্রথমে আমি আমার চাচার বাসাটার একটু বর্ণনা দিই। আমাদের এলাকাতে ছোট্ট একটা মোড় ছিল, যেটা সন্ধ্যার পরে খুব খুব জমজমাট হয়ে উঠত। আমার চাচার বাসাটা ছিল সে মোড় থেকে হাত 20 মতো দূরে আর একেবারে রাস্তার সাথে, যার কারণে সেই বাড়িটা রাস্তা থেকেই দেখা যেত। আমার চাচার বাড়িতে ছিল মোট 3টি রুম। একটি রুম দিয়ে মেন বাড়ির ভেতরে প্রবেশ করা হতো। তার ডান পাশে ছিল একটা রুম, সামনে একটা রুম আর ভেতরে একটা ডাইনিং স্পেস। যদিও বাসাটা টিন শেড বাসা ছিল, বাসার আশেপাশে বেশ খানিকটা ফাঁকা জায়গা ছিল যেগুলো বাঁশ দিয়ে বেড়া দেওয়া ছিল, যার কারণে
বাড়ির বাহিরের সব কিছুই দেখা যেত, কিন্তু বাড়ির ভেতরে কোনো কিছুই দেখা যেত না বা বোঝা যেত না। বাড়ির পশ্চিম দিকে ছোট্ট একটা বারান্দাও ছিল। এবার সেই পরিবারটার একটু বর্ণনা দিই। পরিবারের সদস্য ছিল 4 জন। এক ছেলে, 5 বছর বয়সী একটা মেয়ে, আর একটা অর্ধবয়স্ক লোক আর অর্ধবয়স্ক মহিলা। তাদের সম্পর্কে আমাদের এলাকার কেউই তেমন কিছু জানতো না, কারণ সেই পরিবারের কোনো সদস্য বাড়ি থেকে কখনোই বের হতো না, শুধু সেই ছেলেটি ছাড়া। তখন আমার বয়স ছিল 22 বছর, আর আনুমানিক সেই ছেলেটির বয়সও ছিল 22 কি 23 বছরের মতো। আমার চাচার বাড়িতে যে পরিবারটা উঠেছিল তার কোনো ডিটেল আমাদের কারো কাছেই ছিল না, এমনকি চাচার কাছেও সেই পরিবারের কোনো ডিটেল ছিল না। শুধু তারা আমার চাচার বাড়িতে ভাড়া উঠেছিল, প্রতি মাসে ঠিক মতো ভাড়াও পেমেন্ট করত। তাদের বাড়িতে কেউ যেত না, এমনকি তারাও বাড়ি থেকে কখনো বের হতো না। সেই বাড়িটির যে ছেলেটি ছিল তার নাম ছিল রনি, আর সেই রনি দিনের বেলাতে আমাদের এলাকার সে মোড়ে আসতো, চা খেত, গল্প করত, আবার সন্ধ্যার আগ দিয়ে বাড়িতেও চলে যেত। নির্দিষ্ট কিছু সময় সে আমাদের সাথেও এসে সময় দিত। আসলে একটা এলাকাতে কেউ যদি আসে তাহলে সেই এলাকারই একজন হয়ে যায়। যদিও আমাদের বন্ধু বান্ধবের সার্কেলটা ছিল অনেক বড়, ফ্রেন্ড লিস্টে আমরা প্রায় 18 থেকে 20 জন ছিলাম। তার ভেতরে রনিও এসে আমাদের সাথে যোগ দিয়েছিল, কারণ সে আমাদেরই বয়সী ছিল। আমাদের ছোটদের সাথেও তার খুব ভালোই সম্পর্ক ছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, রনির পরিবারের কেউ কখনো কোনো এলাকার লোকজনের সাথে কথা বলেনি, এমনকি তাদের সাথে কেউ কথা বলতেও যায়নি। তারা বাড়ি থেকে কখনো বেরই হতো না। শুধু রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যেত রনির বাবা, তিনি একটা চেয়ার পেতে ওই পশ্চিমের বারান্দার উপরে বসে আছে। রনির মাকে খুব একটা দেখা যেত না, হঠাৎ হঠাৎই তাকে ঘরের বাহিরে দেখা যেত, আবার কিছুক্ষণের মধ্যে চলেও যেত। রনির যে ছোট্ট বোনটি ছিল সেই বোনটি বাড়ির বাহিরে এসে খেলতো। তার সেই ছোট্ট বোনটিও কারোর সাথে কোনো কথা বলতো না, সে নিজে একা নিজের মনেই খেলতো, আবার নিজে ঘরের ভেতরেও ঢুকে যেত। এটা ছিল রনির পরিবারের ছোট্ট একটা বর্ণনা। আর এই বর্ণনাটা কেন দিলাম এটা আপনাদের জেনে রাখা প্রয়োজন, কারণ ঘটনাটা শুনলে এর একটা গুরুত্ব আছে যেটা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, এইটুকু ইনফরমেশন আমরা রনির কাছ থেকে পেয়েছিলাম, কারণ সে নিজে আমাদের বলেছিল বাড়িতে থাকা সে মুরব্বিটা তার বাবা, তার মা এবং ওই মেয়েটি ছিল তার ছোট্ট বোন। আমরা সেটাই বিশ্বাস করে নিয়েছিলাম, কারণ এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। রনির সেই পরিবারটা আমাদের এলাকায় প্রায় 6 মাস ছিল। তারা নভেম্বরের 13 তারিখে আমার চাচার বাসায় উঠেছিল, এটা আমার খুব ভালোভাবে মনে আছে। আর 2019 সালের মে মাসের কোনো একটা দিন রনি সে বাড়ি থেকে চলেও গিয়েছিল। আসলে শুধু রনির কথা বললাম কেন, এটারও একটা কারণ আছে। এতক্ষণ শুনলেন রনির পরিবারের বর্ণনা, এবার আসছে মূল ঘটনায়। ঘটনাটা কিছুটা এইরকম ছিল। যেই দিন থেকে রনির পরিবার আমাদের এলাকায় এসেছিল তার 2-3 দিন পর থেকে আমাদের এবং আমাদের পাশের এলাকায় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটা শুরু হয়। ঘটনাগুলো কিছুটা এইরকম ছিল। আমাদের এলাকায় একটা গোরস্থান ছিল, যেটা খুব জমজমাট একটা গোরস্থান। অনেক দূর দূরান্ত থেকেও মানুষজন এসে লাশ দাফন করে যেত। এক কথায় বলতে গেলে আমাদের সেই গোরস্থানে প্রায় 1 সপ্তাহের ভেতরে 2 থেকে 3টা কবর অবশ্যই হতো। এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় এই, সেই কবরগুলো থেকে কেউ লাশ চুরি করে নিয়ে যাচ্ছিল। অনেকের গরু হারিয়ে যেত। সন্ধ্যাবেলায় যে গরুটাকে খাইয়ে দাইয়ে গোয়ালে রাখা হতো, পরের দিন সকালবেলা সেই গরুটাকে আর দেখতে পাওয়া যেত না। কখনো কারো বাড়ির মুরগির ঘর থেকে মুরগি উধাও হয়ে যেত, কারো ছাগল হারিয়ে যেত।
এরকম প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকতো, আর যেটা আমাদের এলাকার মোড়ের ওপরে চায়ের দোকানে চর্চা হতো। এভাবেই প্রায় মাসখানেক কেটে যায়। এরই ভেতরে রনির সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক হয়ে যায়। রনি প্রতিদিনই আমাদের কাছে আসতো, আমাদের সাথে সময় দিত, আমরা একসাথে সময় কাটাতাম। কিন্তু আশ্চর্যের বিষয়, সে আমাদের সাথে কোনোদিনও সন্ধ্যার পরে সময় দেয়নি। আমরাও এটা নিয়ে তেমন কিছু বলতাম না, কারণ আমরা আশা থেকেই দেখতে পাচ্ছিলাম রনির পরিবারটা কেমন একটা একঘরে টাইপ। তারা কখনো কারোর সাথে মিশতো না, কখনো কারোর সাথে কথাও বলতো না। যদিও আশেপাশের মানুষগুলোও তাদের সাথে কথা বলতে খুব একটা আগ্রহী ছিল না। তার ছোট বোনও কখনো বাড়ি থেকে বেরো হতো না, আর আশেপাশের কোনো বাচ্চাদের সাথে খেলাও করতো না। তাকে যখন খেলার জন্য আশেপাশের বাচ্চারা ডাকতো, সে কোনো কিছু না বলেই নিজের ঘরে চলে যেত। তার বাবা প্রতিদিন সকালবেলা চেয়ার নিয়ে সেই বারান্দার উপরে বসতেন, দুপুরবেলা উঠে চলে যেতেন, আবারও কিছুক্ষণ পরে এসে আবারও বসতেন। সন্ধ্যার একটু আগ দিয়ে আবারও সেই চেয়ারটা নিয়ে ঘরের ভেতরে চলে যেতেন। এভাবেই প্রায় 4টি মাস কেটে যায়। কিন্তু আমাদের এলাকা থেকে এই ঘটনাগুলো কোন অবস্থাতে দূর হচ্ছিল না। প্রতিদিন কারো না কারো কোনো কিছু হারিয়ে যেত, আর কবরে লাশ দাফন করার সেই রাতেই লাশটি চুরি হয়ে যাচ্ছিল। এই নিয়ে আমাদের এলাকা প্রায় তোলপাড় হয়ে গিয়েছিল। একরকম আমরা বাধ্য হয়ে আমাদের এলাকার সেই গোরস্থানটা পাহারা দেওয়ার চিন্তা ভাবনা করি। যেই কথা সেই কাজ। গোরস্থান যখন পাহারা দেওয়া শুরু হয়েছিল, তখন যে লাশগুলো দাফন করা হচ্ছিল সেগুলো আর চুরি হচ্ছিল না। এভাবেই আরো একটা মাস কেটে যায়, কিন্তু এলাকার গোরস্থান থেকে লাশ চুরি না হলেও এলাকা এবং এলাকার পার্শ্ববর্তী সব এলাকা থেকে অনেক কিছু চুরি হওয়া শুরু হলো। যেমন কারো গরু, কারো ছাগল, কারো হাঁস, কারো মুরগি, এসব একের পর এক নিখোঁজ হতে লাগলো। এভাবেই আমাদের দিন কাটছিল, কিন্তু কখনো এর কোনো ক্লু আমরা খুঁজে পেতাম না। কখন কে আসতো আর এগুলো চুরি করে নিয়ে যেত, এটাও আমরা কেউ ধরতে পারছিলাম না। এরই ভেতরে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে যায়, যেটা আমার সাথেই ঘটে গিয়েছিল। দিনটি ছিল শুক্রবার। আমরা সবাই আমাদের এলাকার একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। প্রায় 10টার দিকে রনি আমাদের কাছে এসে দাঁড়ায় আর আমার কাছ থেকে একটা জিনিস চায়। সেই জিনিসটা হলো আমার ব্যবহার করা ল্যাপটপ। সে জানতো আমার কাছে একটা ল্যাপটপ আছে। সে ওই ল্যাপটপটি আমার কাছ থেকে প্রায় ঘন্টা 2-এর জন্য ধার চায়। আমি কোনো কথা না বলেই সেই ল্যাপটপটি রনিকে ঘন্টা 2-এর জন্য দিতে রাজি হয়ে যায়। তাকে আমি সেখানেই দাঁড়াতে বলি, আর বাড়ি থেকে আমার ল্যাপটপটা নিয়ে এসে রনির হাতে দেই। রনি আমাকে একটু সাইডে ডাকে আর আমাকে বলে ঘন্টা 2 পর আমি যেন তার বাসা থেকে সেই ল্যাপটপটা নিয়ে চলে আসি। রনির বাসাতে সে সময় রনি থাকবে না, কোথাও একটা বিশেষ কাজের জন্য সে বের হয়ে যাবে। আমি যেন রনির বাড়িতে সরাসরি প্রবেশ করি আর রনির ঘর থেকে সেই ল্যাপটপটা বের করে নিয়ে আসি। রনির ঘরটা ছিল মেন ঘর দিয়ে ঢুকে হাতের ডান পাশের সেই রুমটা। আমি রনির এই কথাটা শুনে প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম। আশ্চর্য হলাম এই জন্য, কারণ যেই বাড়ির মানুষজন কখনোই কারোর সাথে কথা বলে না, কারোর সাথে মেশে না, সেই বাড়িতে হুট করে আমি ঢুকবো কিভাবে? আর বাড়িতে ঢুকলাম ঠিক আছে, কাউকে কিছু না বলে আমি সেই জিনিসটা নিয়েই আসবো কিভাবে? এরকম হাজারো প্রশ্ন আমার মাথার ভেতর ঘুরপাক করতে লাগলো। আমি রনিকে বললাম, কেন? তোমার মায়ের কাছে কিংবা তোমার বাবার কাছে দিয়ে যেও, আমি তাদের কাছ থেকে চেয়ে নেব। রনি আমাকে বলল, কারো কাছ থেকে তোমার কোনো কিছু চাইতে হবে না। তোমাকে আমি যেটা বললাম তুমি ঠিক সেটাই করবে। তুমি সর্বপ্রথম মেন রুম দিয়ে আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করবে, কারণ সে বাড়িটা তোমার চাচারই বাড়ি। তুমি জানো সেই বাড়ির কোথায় কি আছে। তুমি আমার রুমের ভিতরে ঢুকবে আর তোমার ল্যাপটপটা নিয়ে তুমি বের হয়ে চলে আসবে। এতে কারো কোনো সমস্যা নেই। আমার বাড়ির কোনো লোকজনও তোমাকে কিছুই বলবে না। রনির এই কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম।
এর কারণটা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, তাই নতুন করে আর উল্লেখ করলাম না। সময়টা ঠিক 12:30টার মতো ছিল। চারপাশে জুমার আজান দিচ্ছিল। আমি মোড় থেকে নিজের বাড়িতে যাওয়ার পথে রনির বাড়ির দিকে তাকালাম, আর তখনই আমার ল্যাপটপের কথা মনে পড়ে গেল। আমি ভয়ে ভয়ে 1 পা 2 পা করে সেই বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে যেতেই আমি দেখতে পেলাম রনির ছোট বোন বাড়ির সেই ফাঁকা জায়গায় কিছু হাঁড়ি পাতিল আর লতা পাতা নিয়ে খেলা করছে। রনির বাবা ঠিক আগের মতোই সেই চেয়ারটা পেতে বসে আছেন। তিনি মাথা নিচু করে বসেছিলেন। আমি রনির বাবার সামনে গিয়ে দাঁড়াই, তাকে একটা সালাম দিলাম। তিনি আমার সালামের আওয়াজ পাওয়ার সাথে সাথেই কেমন একটা বিরক্তি নিয়ে আমার দিকে মাথা তুলে তাকালেন। রনির বাবার দিকে তাকাতেই আমার কেমন একটা অস্বস্তি হতে লাগলো। রনির বাবার আমি চোখের দিকে তাকিয়ে দেখলাম তিনি অপালক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করছিল না, এমনকি তার চোখের পাতাটাও নড়ছিল না। তার চেহারাটা কেমন একটা ফ্যাকাশে হয়েছিল, দেখে মনে হচ্ছিল তিনি আসলে জীবিত নন। তার শরীরটা একটা খোলস, যার ভেতরে প্রাণ নেই। রনির বাবার এই আচরণটা দেখে প্রচন্ড অস্বস্তি অনুভব করলাম। আমি তার বোনের দিকে তাকালাম। তার বোনও এক মন দিয়ে খেলছিল। কেন আমার জানি মনে হলো তার বোনের শরীরটাও কেমন একটা খোলসের মতো। তারও ভেতরে কোনো অভিব্যক্তি ছিল না। আমি রনির বাবাকে জিজ্ঞেস করলাম, চাচা, আমার ল্যাপটপটা রনির কাছে আছে, আমি সেটা নিতে এসেছি। তার বাবা আমার এই কথা শুনে আমার কথার কোনো উত্তর দিলেন না। তিনি পুনরায় আগের মতো তার মাথাটা নিচু করে আবারও বসে রইলেন। আমি এর কোনো কিছুই বুঝতে পারছিলাম না, তাই রনির বলা অনুযায়ী আমি সরাসরি মেন ঘর দিয়ে রনির রুমে প্রবেশ করলাম। বাড়ির ভেতরেই ঢুকতে আমি দেখতে পেলাম রনির মা ডাইনিং এর মেঝেতে বসে আছে। তারও চেহারার ভেতরে কেমন একটা ফ্যাকাশে, আর যার ভেতরে কোনো অভিব্যক্তি ছিল না। মনে হচ্ছিল তার চেহারাটা কেমন একটা মলিন হয়ে আছে। তার চোখের পাতা নড়ছিল না। আমার দিকে ফিরেও তাকালেন না রনির মা। এটা দেখে আমি প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম। আসলে এই পরিবারটা কেমন একটা পরিবার? বাড়িতে কে এলো, কে কি করছে, এসবের ভেতরে তাদের কোনো ইন্টারেস্টই আমি দেখতে পেলাম না। এবার আমি যা লক্ষ্য করলাম, এটা দেখে আমার মাথায় ঘুরে গিয়েছে, কারণ এসব আচরণের কারণে আমি রনির বাড়ির ভেতরের কোনো কিছুর ওপরে লক্ষ্য করতে পারিনি। বাড়ির ভেতরে ঢুকতেই আমি দেখতে পেয়েছিলাম বাড়িটা সম্পূর্ণরূপে ফাঁকা। বাড়িতে একটা পানি খাওয়ার গ্লাস পর্যন্ত আমি দেখতে পেয়েছিলাম না। আমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সেই বাড়ির ভেতরে আমি কোনো রকমের কোনো আসবাবপত্র দেখতে পেলাম না। রনির ঘরের ভেতরে আমি ঢুকলাম, আর সেখানে গিয়েও আমি কোনো কিছুই দেখতে পেলাম না। তার নিজের বাড়িতে ব্যবহার করার জন্য কিছু জিনিসপত্র রাখে, যেমন খাবার জন্য প্লেট, গ্লাস। আসলে রনির বাড়িটা ছিল সম্পূর্ণরূপে ফাঁকা, যেই ঘরের ভেতরে কোনো কিছুই ছিল না। এমনকি রনি যে রুমে থাকতো, সেই রুমে শোবার জন্য একটা খাট তো দূরের কথা, একটা বালিশও ছিল না। শুধু পুরো রুমটাতে মেঝে আর কোনো কিছুই নেই। আর সে মেঝের ভেতরেই আমি একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পেয়েছিলাম। সেই জিনিসটা আর কিছু নয়, একটা গোল বৃত্ত, আর যার ভেতরে একটা স্টার আঁকা ছিল। এটা দেখে আমি বুঝতে পারলাম আসলে সাধারণ কোনো কিছু না। এটাতে নির্দিষ্ট সময় বসে কালো জাদু করে। এটা আমি এর আগে অনেক শুনেছি যে অনেক তান্ত্রিক কিংবা কবিরাজ আছে যারা এইরকম একটা বৃত্ত আঁকেন আর তার ভেতরে বসে কালো জাদু করেন। রনির ঘরের একটা কোণেতে আমি কিছু জিনিস দেখতে পেয়েছিলাম। সেই জিনিসগুলো কিছু মোমবাতি ছিল, কিছু সিঁদুরের মতো কিছু ছিল, আর আরো অন্যান্য কিছু, যেগুলোর নাম আমার জানা। সাথে সাথে আমি বুঝতে পারলাম হয়তো রনি কালো জাদু করে। যখন আমি রনির
বাড়ি থেকে বের হতে গিয়েছিলাম তখন আমার নাকে কেমন একটা পচা দুর্গন্ধ এসে লাগলো। আমার এত পরিমাণে অস্বস্তি হতে লাগলো যে ওই বাড়িতে আমি আর এক সেকেন্ডও দাঁড়ানোর সাহস করতে পারছিলাম না। আমি সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে যাই। বাড়ি থেকে বের হয়ে আমি নিজের বাড়িতে চলে আসি, কিন্তু আমার মাথার ভেতরে রনির পরিবারের পুরো ঘটনাগুলো কেমন ভাবে গেঁথে গিয়েছিল, যেটা কোন অবস্থাতেই আমার মাথা থেকে বের হচ্ছিল না। এরপর রনির সাথে আমার আর দেখা হয়নি। সন্ধ্যাবেলায় আমি যখন চায়ের দোকানে গিয়েছিলাম তখন আমি আমাদের পুরো বন্ধু বান্ধব সার্কেলকে রনির পরিবারের এই আশ্চর্য সত্যটা সবার কাছে বলি। তারা সবাই আমার এই কথাটা শুনে কেমন একটা আশ্চর্য হয়ে যায়, ঠিক আমি যেরকমটা হয়েছিলাম। আমি সবাইকে বললাম রনি কালো জাদু করে, আর এসব রনির বাড়িতে আমি দেখে এসেছি। প্রথমে আমার কথা কেউ বিশ্বাস করতে চাইল না, এমনকি বিশ্বাসও করল না, কারণ রনি যেরকম ভাবে আমাদের সাথে চলাফেরা করে এটা তার দ্বারা কোনো অবস্থাতেই পসিবল না। আবার পরক্ষণে আমাদের মাথার ভেতরে এটাও আসলো তার পরিবারটা কেমন একটা অস্বাভাবিক, কারোর সাথে কথা বলে না, কারোর সাথে চলাচল করে না। আর রনি কেন সন্ধ্যার পরে আমাদের সাথে সময় দেয় না, শুধু দিনের বেলাতেই দেয়, এটাও আমাদের অজানা ছিল। কিন্তু আমি এই প্রথমবারের মতো বুঝতে পেরেছিলাম আসলে রনি কোনো সাধারণ কেউ ছিল না, সে অবশ্যই কোনো খারাপ কিছু করত। এর ভেতরে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হলো আসলে তার পরিবারের লোকজন খেত কি, তারা না কখনো বাজার করত। আর তাদের বাড়িতে গিয়ে আমি খাবার মতো কোনো প্লেট কিংবা খাবার তৈরি করার মতো কোনো কিছু দেখতেও পেয়েছিলাম না। আগেই বলেছি আমি রনির পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখেছিলাম, সেখানে একরাশ ফাঁকা ছাড়া আর কোনো কিছুই ছিল না। ভাড়া দেওয়ার সময় রনিকে যেরকম ফাঁকা একটা বাড়ি আমরা তুলে দিয়েছিলাম সেই বাড়িটা ওই রকমই ফাঁকা ছিল। যাই হোক, আজকের যে ঘটনাটার কথা বললাম, কিন্তু দিনটি শুক্রবার ছিল এটা আমার খুব ভালোভাবে মনে আছে। বিকাল 5টার দিকে আমাদের এলাকার এক মুরব্বী মারা গিয়েছিলেন। এশার নামাজ পর তার জানাজা পড়েছিলাম, জানাজা পড়ে তার লাশটি আমরা কবরও দিয়েছিলাম। কিন্তু এতক্ষণের ভেতরেও আমি রনিকে আমাদের এলাকায় কোথাও দেখতে পেয়েছিলাম না, যদিও তাকে কখনো নামাজে আমি দেখতে পেতাম না, কিন্তু এই জানাজা নামাজেও আমি তাকে দেখতে পেয়েছিলাম না। আমার রনির উপরে কেমন একটা সন্দেহ হতে লাগলো, তাই আমি আমার বন্ধুদের সবাইকে বললাম চল তো আজকে রনির বাড়িতে যাব, গিয়ে দেখব আসল ঘটনাটা কি। যেই ভাবা সেই কাজ, আমরা প্রায় 8-10 জন মিলে রনির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সময়টা ছিল রাত 11:30। রনির বাড়ির কাছে আসতেই আমরা অনেক জোরে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পেয়েছিলাম। মনে হচ্ছিল কিছু মানুষ চোর ধাওয়া করছে। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছিল। রনিকে আমরা দেখলাম সে দৌড়াতে দৌড়াতে তার বাড়ির দিকে এলো, আর তার বাড়ির দিকে এসে কোথাও একটা হারিয়ে গেল। আমরা যারা রনিকে ধাওয়া করছিল তাদের কাছে গিয়ে দাঁড়ালাম আর জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তারা আমাদের কাছে যে ঘটনাটা বলল এটা শুনে আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। ঘটনাটা ছিল কিছুটা এইরকম, লাশ মাটি দেওয়ার কয়েক ঘন্টা পরেই কবর খোঁড়ার আওয়াজ পেয়েছিল যারা সেই গোরস্থানটাকে পাহারা দিচ্ছিল। আর গোরস্থানটা কেন পাহারা দিচ্ছিল এটা এর আগেই আপনাদের বলেছি। যখনই তারা সেই কবরের কাছে এসে দাঁড়ায় তখন তারা লাইটের আলোতে স্পষ্ট দেখতে পায় রনি নিজে একটা কোদাল দিয়ে সেই কবরটা খোঁড়ার চেষ্টা করছে, আর সাথে সাথেই তারা রনিকে ধাওয়া করে। রনি পালিয়ে তাদের বাড়ির এদিকে চলে আসে। কথাটা শুনে আমরা সবাই বুঝতে পারলাম আসলেই এটা সত্য একটা ঘটনা, কারণ রনি এই কাজটা করতে পারে। আমি আজ নিজে রনির বাড়িতে গিয়ে এরকম কিছু একটা দেখে এসেছি যেটার দ্বারা কালো জাদু করা সম্ভব। হয়তো তার কালো জাদুতে ব্যবহার করার জন্যই রনি গোরস্থানে গিয়ে সে লাশটি খুঁড়ে বের করছিল। আমরা এই কথাটা শুনে প্রচন্ড ক্ষেপে গিয়েছিলাম, কারণ আর যাই হোক
রনি আমাদের এলাকার কেউ নয়, আর বাহিরে থেকে একটা লোক এসে আমাদের এলাকাতে থেকে আমাদের সাথে মিল দিয়ে আমাদের এলাকার এরকম নৃশংস একটা কাজ করছে, এটা আমরা কেউ মানতে পারছিলাম না। তাই আমরা সবাই মিলে রনির বাড়িতে গিয়ে দাঁড়াই। রনিকে অনেক ডাকাডাকি করি, কিন্তু রনির কোনো সাড়া শব্দ আমরা পাচ্ছি না। ডাকাডাকির এক পর্যায়ে রনির বাড়ির দরজাতে আমরা যেই হাত দিলাম, আশ্চর্যজনকভাবে সে দরজাটি খুলে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই আমরা যা দেখতে পেলাম, এর জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা সেখানে প্রায় 12 থেকে 15 জন উপস্থিত ছিলাম, আর 12 থেকে 15 জনই আমরা একটা বীভৎস জিনিস দেখলাম। সেটা আর কিছু নয়, রনির বাবা, মা আর তার ছোট বোন তাদের বাড়ির ডাইনিং এর মেঝেতে পড়ে আছে, আর তারা জীবিত নয়, মৃত অবস্থায় পড়ে আছে। তাদের লাশগুলোর অবস্থা এত পরিমাণে বাজে হয়ে গিয়েছিল যেটা চোখে দেখার মতো ছিল না। তাদের লাশগুলো দেখে মনে হচ্ছিল প্রায় 10 থেকে 15 দিন আগেকার পচা গলা লাশ, যেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। আর দুর্গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমরা কেউ সেখানে দাঁড়াতে পারছিলাম না। আমরা একটা চিৎকার দিয়ে সেই বাড়ির ভেতর থেকে বের হয়ে আসি। বাড়ির বাহিরে আসতেই আমরা চিল্লাচিল্লি শুরু করে দিই। আমাদের চেঁচামেচি শুনে বাড়ির আশপাশের লোকজন বের হয়ে আসে। আমরা পুরো ঘটনাটা এলাকার সবাইকে জানাই, আর এলাকার কিছু মাথা মুরব্বীরা আমাদের বলা সেই ঘটনাটা চেক করার জন্য রনির বাড়ির ভেতরে যায়। তার ভেতরে আমার চাচাও ছিল। বাড়ির ভেতরে গিয়ে তারাও ঠিক একই রকম জিনিস দেখতে পায়। 10 থেকে 15 দিন আগেকার কিছু পচা গলা লাশ ডাইনিং স্পেসের মেঝের ওপরে পড়ে আছে। পুরো ঘরটা ফাঁকা আর সম্পূর্ণ অন্ধকার। এই ঘটনাটা দেখে আমাদের এলাকার সবাই আমরা সম্পূর্ণরূপে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আশ্চর্য হয়ে গিয়েছিলাম এই জন্য, কারণ আমি আজ নিজে রনির বাড়িতে গিয়েছিলাম। সেখানে তার বাবাকে আমি দেখেছি, তার মাকে দেখেছি। শুধু আমি নয়, আমাদের এলাকার যতজন এই রাস্তা দিয়ে মোড়ের ওপরে গিয়েছিল তারা সবাই রনির বাবাকে তাদের বাড়ির বারান্দার ওপরে চেয়ার পেতে বসে থাকতে দেখেছেন। তাহলে এখন যে লাশগুলো দেখতে পেলাম, এগুলো কাদের ছিল? আর আমি যখন রনির বাড়িতে গিয়েছিলাম তখন সেখানে কোনো লাশ দেখতে পেয়েছিলাম না, শুধু তার পরিবারের 3 জন আর ফাঁকা বাড়িটাই দেখতে পেয়েছিলাম। রনিকে আমরা অনেক খুঁজেছি, কিন্তু বাড়ি কেন 2-3 এলাকার ভেতরেও রনিকে আমরা কোথাও খুঁজে পাই। যদি ভেবে থাকেন ঘটনাটা এখানেই শেষ, তাহলে ভুল ভেবেছেন। এটা ছিল সম্পূর্ণ শুরু মাত্র। এরপরে আমাদের এলাকার সাথে আর আমাদের এলাকার আশপাশে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, এগুলো শুনলে আপনাদের মাথায় ঘুরে যাবে। হয়তো কয়েকদিন পর্যন্ত এই ঘটনার রেশ আপনাদের মাথার ভেতরেই থেকে যাবে। বাকি এই ঘটনাটা সিলেক্টেড হলে আমি আপনাদের জানাব। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলেই ইফাত তার লেখাটি ধন্যবাদ ইফাতকে। সে অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমাদের কাছে লিখে পাঠিয়েছে। যারা যারা এই ঘটনার দ্বিতীয় পার্ট শুনতে চান, কমেন্ট করে জানান। আর আমি নিজেও এর দ্বিতীয় পার্ট জানতে চাই, আসলে এই ঘটনার পরে কি হয়েছিল। ইফাদের কাছে আমার অনুরোধ, সে যেন খুব তাড়াতাড়ি আমাদের কাছে বাকি অংশটুকু লিখে পাঠান। আর আজকের মতো আমিও বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। আজকের মতো হারিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।